আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই। সুন্দর করে একটু শুনতে হবে এই কথাটা মনোযোগ দিয়ে। একদম শুরুতেই বলতে চাই। সেটা হচ্ছে আমি খুব ঘাটাঘাটি করতেছিলাম। আমি আজকে লেকচার বানাবো হচ্ছে সামেশন অফ সিরিজের উপরে। এবং আমরা সিলেবাস দেখতেছিলাম। সিলেবাসটা হচ্ছে আমাদের আছে অ্যালজেব্রিক সিরিজ আর হচ্ছে ত্রিকোণমিতিক সিরিজ। এবং আপনারা যারা অবশ্যই ম্যাথের সাথে সবাই রিলেটেড ছিল, হয়তোবা কেউ কেউ একটু কম ছিল, বাট সবাই ছিল। আমরা সবাই খুব ভালো ম্যাথমেটিশিয়ান বর্তমানে। তো আমাদের যদি আমরা সামেশন অফ সিরিজ এই চ্যাপ্টারটা দেখি, দেখবো যে এখানে অনেক ম্যাথ। তো অনেক ম্যাথ হলেও করা যায়, তো কিন্তু এই ম্যাথ গুলো বড়। তো এটা হচ্ছে এমসিকিউর জন্য একটা বেমানান এই চ্যাপ্টারটা। তো কি হতে পারে, এরকম একটা ভাবনা থেকে আমার মনে হয়েছে যে আপনার সামেশন অফ সিরিজ এটা নিচের ক্লাস থেকেও দিয়ে দিতে পারে। কেন? কারণ হচ্ছে এমসিকিউ বানানোর জন্য। আবার বলছি, শুধুমাত্র শুধুমাত্র এমসিকিউ বানানোর জন্য। এই কারণে আমি ভেবেছি যে আমরা কষ্ট করে যদি সামেশন অফ অ্যালজেব্রিক, তারপর ত্রিকোণমিতিক এই সিরিজ পড়ে ফেলতে পারি, তাহলে আমরা কেন নিচের ক্লাসের ওইটা পড়ে ফেলতে পারবো না? তো নিচের ক্লাসের বলতে আমি বুঝাচ্ছি, ইন্টারে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে দ্বিতীয় পত্রে দ্বিপদী বিস্তৃতি। সেখানে কিছু সিরিজ এর ম্যাথ আছে বা লুকায়িত আছে বলতে পারেন। তো ওই ম্যাথগুলো আমার করা জরুরি। তো আমি ভেবেছি যে আমি বলবো যে আপনাদেরকে, যে আপনারা ইন্টারমিডিয়েটের দ্বিপদী বিস্তৃতি দ্বিতীয় পত্রের পঞ্চম চ্যাপ্টারটা করে নেবেন। এতটুকু বলে আমি ভাবছিলাম যে আমরা হচ্ছে পড়াশোনা শুরু করব আপনার সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার একটা দায়বদ্ধতা আছে। হয়তো অনেকে নাও বুঝতে পারে যে ব্যাপারটা কিভাবে আসতে পারে। তাই আমার কাছে একটু একটু মনে হয়েছে যে না, আমার উচিত হচ্ছে যে আসলে দ্বিপদী বিস্তৃতির পুরাটুকু না, বরং কতটুকু দরকার সেটা সবাইকে জানানো। আর আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, দেখেন আমি কিন্তু আপনার সিলেবাসের বাইরে গিয়েও আপনাকে যে আজকে পড়াই দিচ্ছি, কিন্তু আপনার নিজেরও একটা দায়িত্ব আছে আপনার নিজের প্রতি। সেটা হচ্ছে আপনি নবম দশম শ্রেণীতে যে গুণোত্তর ধারা, সমান্তর ধারা এগুলো পড়েছেন, এগুলার একটু জ্ঞানগুলো রাখা যায়। কারণ দেখা গেছে এমসিকিউ তো ওরকম একটা দিয়ে দিতে পারে। তো নবম দশম শ্রেণীর এটা একটা আপনি করে নিন, এটা আপনার প্রতি হচ্ছে আমার বিনীত অনুরোধ। তাহলে আমরা আজকে কি করতে যাচ্ছি? আজকে আমরা সামেশন অফ সিরিজ করতে যাচ্ছি। তো আমি একটু লিখতে চাই, সামেশন অফ অফ সিরিজ এটাই পড়বো। কিন্তু এটাকে আমরা একটু বাড়তি করে নিব। আমাদের সিলেবাস একটু কম আছে, সেটাকে একটু বাড়তি করে নিব। কেন করে নিব? কারণ আমরা যেন কোনো রিস্কে না থাকি, আমরা যেন সব পারি। এই কারণে, আর কোনো কারণ না। এটাকে আমরা তিনটা পার্টে ভাগ করে পড়বো। আজকে থেকে এটাকে আমরা তিনটা পার্টে ভাগ করে পড়বো। কি কি? তো আমি একটু দেখাতে চাই তিনটা পার্টের। এক নাম্বার যে পার্টটা আমি পড়বো, সেটার নাম দিব হচ্ছে, ধরেন আমরা ছোটকালে পড়ছি, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী বিস্তৃতি, ওখান থেকে নেব। এই কারণে আমি এই টাইপটার নাম দিয়ে দিব, মানে একটু করে নাম দিয়ে দিব হচ্ছে বাইনোমিয়াল থিওরাম। তা আপনারা যেন বুঝতে পারেন এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। এরপরে আমাদের সিলেবাসে আমাদের যেটা আছে সেটা আমরা পড়বো। এরপরে আছে হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ, মানে বীজগাণিতিক সিরিজ যেটা আছে, অ্যালজেব্রিক সিরিজ আমরা পড়বো এরপর। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সিরিজ। এই যে আমাদের সিলেবাস, ত্রিগোণমিতিক সিরিজ। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি কভার করার জন্য, আমাদের কালকের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরাম, দ্যাট ইজ আমরা দ্বিপদী বিস্তৃতির 5.2টা করব, কতটুকু কাজে লাগবে জাস্ট ততটুকুই করাবো। আর এটা হচ্ছে অ্যালজেব্রিক সিরিজ করাবো, এরপর ত্রিকোণমিতিক সিরিজ। তো আমি একটু বলে রাখতে চাই, আমরা আসলে অ্যালজেব্রিক সিরিজের কি করাবো সেটা হচ্ছে আমরা দেখবো যে বিসিএস এর আগের যতগুলো বিসিএস রিটেন ছিল সেগুলাতে কি আসছে, আবার ত্রিকোণমিতিতে কি কি আসছে সেইগুলোই আমরা সলভ করাই দিব। বড় করে, একটু বড় করে করতে হবে এটা। যদি বড়টা আসে তাহলে একটু করব সময় নিয়ে। আমরা তো সব এমসিকিউ পারবো না, 100টার মধ্যে 100টা কিন্তু পারবো না, তাই না? তো আমাদের কাছে মনে রাখতে হবে, আমরা 100টার মধ্যে 100টা করার প্রিপারেশন নেব না, বরং আমরা 100টা থেকে 80টা বা 90টা করার প্রিপারেশন নেব, যে আমরা 90টার আনসার করব। তো আপনার কাছে কিন্তু 10 মিনিট থেকে যাচ্ছে, সেই 10 মিনিট দিয়ে যে যেই অঙ্কটা বড় হবে সেই অঙ্কটা আপনাকে করতে হবে।
এটা হচ্ছে একটা একটু নিয়ম। তাহলে আমি আবার একটু বলতে চাই আমরা কি করতে যাচ্ছি। আমাদের সিলেবাসে যদিও দেওয়া আছে যে সামেশন অফ সিরিজ, সেটা হচ্ছে অ্যালজেব্রিক সিরিজ আর ত্রিকোণমিতিক সিরিজ, বাট আমরা যেটা করতে চাচ্ছি, আমরা আপনাদের সুবিধার্থে আমরা যদি কখনো চলে আসে এই কারণে দ্বিপদী বিস্তৃতির মধ্যে কিছু সিরিজ লুকায়িত আছে, সেই সিরিজটাও করতে চাই, এই কারণে আমরা এটা একটু করে দিচ্ছি। তো আর কিছু না। তাহলে আমরা আজকে এটা শুরু করতে চাই যে বাইনোমিয়াল থিওরেম বা ওখানের কি কতটুকু অংশ কাজে লাগবে বা কতটুকু পড়বো। তো আমি সাধারণভাবে আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি বেসিক থেকে শুরু করি, তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা আগাতে থাকি। তো আমি একটু বেসিকে চলে যেতে চাই যে আমরা কতটুকু পড়বো। তো সেখানে যেতে চাই বেসিকে। এখন আমরা একটু ছোটকালে কথা স্মরণ করি যে আমাকে একটা থিওরাম করতে বলা হয়েছিল বা একটা উপপাদ্য পড়া হয়েছিল, সেটা হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার n। এটার যে একটা ফর্মুলা, সেটা নিয়ম হচ্ছে বা আমাকে আমাকে আমার স্যার যেভাবে পড়াইছে সেটা হচ্ছে প্রথমটার পাওয়ার a টু দি পাওয়ার n হবে, এরপর দেখেন এখানে আসবে হচ্ছে nc1, তারপরে a এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, এই যে n-1, দেখেন এখানে আসলো a টু দি পাওয়ার n, এখানে কমছে, b এর পাওয়ার আস্তে আস্তে বাড়বে, b টু দি পাওয়ার nc2, a n-2, এখানে হচ্ছে b2, এরপরে nc3, a n-3, এরপর b এর পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে এবং দেখেন একটা প্যাটার্ন মেনে চলছে, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, এখন একটা কথা হচ্ছে যে এখানে আবার একটা কন্ডিশন দিয়ে দিই আমরা পরবর্তীতে। সেই কন্ডিশনটা হচ্ছে যে আরেকটা টার্ম আমরা চাইলে লিখতে পারি, এখানে লাস্টে আসবে হচ্ছে b টু দি পাওয়ার n, যেখানে এখানে একটা কন্ডিশন লাগবে, এই প্রশ্নটা আমাকে লাগবে যে যেখানে যেখানে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন কথা হচ্ছে যে কেন ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে যখনই আমরা এই ফর্মুলাটা করি তখন আমাদেরকে বলা হয় যে এই যে ফর্মুলাটা দিয়ে বলেছে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্যাররা স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারে কেন ধনাত্মক পূর্ণ সংখ্যা। তখন এটার ব্যাখ্যা হচ্ছে, দেখেন যে এটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে স্যার nc1 এটা বলতে আসলে কি বোঝায়। nc1 বোঝায় হচ্ছে n সংখ্যক জিনিস থেকে, আবার বলছি এখানে যেটা বোঝায় n সংখ্যক জিনিস থেকে একটা নেওয়া। আমরা বাছাই বা সংগ্রহ এগুলো কিছুই বলছি না, বরং বলছি একটা নেওয়া। একটা একটা কোথায়, এই যে নিচে এক আছে এই কারণে একটা নেওয়া। ওকে, আচ্ছা তাহলে কেন হইতে পারবে না ঋণাত্মক, কারণ হচ্ছে আমি যদি বলি যে -1 থেকে একটা নেন, এটা কোনোদিন সম্ভব, তার মানে এটা হতে পারে না। আবার আমি যদি এরকম বলি যে -হাফ থেকে বা হাফ থেকে শুধু বললাম, মাইনাস না দিলাম, এবার হাফ থেকে যদি বললাম যে একটা নেন, এটাও সম্ভব না। তার মানে আমরা বুঝতেছি যখনই আমাদের এই টার্মগুলো থাকবে, ব্যাপারটা দেখেন এইটা থাকবে, এই যে এইটা থাকবে, এই টার্মগুলো থাকবে, সি এগুলো একটা সমস্যা করে দিচ্ছে। কি সমস্যা করছে, যে এখানে আসলে সি দ্বারা আমি কি বুঝায় এটা আর বলতে চাচ্ছি না, এখন বিন্যাস সমাবেশ এগুলোতে যেতে চাচ্ছি না, শুধু এতটুকু বলছি যে এই যে ব্যাপারটা, এটা দ্বারা বোঝায় হচ্ছে n সংখ্যক জিনিস থেকে একটা নেওয়া। তাহলে আমি কোনো সময় -1 থেকে -1 সংখ্যক জিনিস থেকে একটা নিতে পারবো না, আবার হাফ সংখ্যক জিনিস থেকেও একটা নিতে পারবো না। এই কারণে যখনই আমরা এই সূত্রের মধ্যে nc1 এই যে সি দিব, তখন হচ্ছে বলতে হয় যে এই nটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এটা হচ্ছে একটা কথা গেল। ঠিক আছে, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা, তাহলে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসে, তাহলে আমরা কি এই n এর মান কখনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাড়া নিতে পারবো না? বলে হ্যাঁ নিতে পারবো। তার জন্য যে সমস্যাটা করতো কে, n যদি ঋণাত্মক হইতো বা n যদি এরকম ভগ্নাংশ হইতো, এই যে এরকম হাফ, তাহলে সমস্যাটা কার হইতো, বলছে nc1 এর, nc2। এই কারণে আমরা এই nc1 nc2 এদেরকে সরায় ফেলবো। সরাবো কিভাবে, আমরা তো জানি কিভাবে সরাবো। তাহলে পরবর্তীতে যেহেতু সমস্যা, বুঝছে, আচ্ছা তোমার সমস্যা, তুমি চলে যাও এখান থেকে, তাহলে আমরা একে চলে যেতে বাধ্য করবো। এখন কিভাবে করব, আমরা জানি a টু দি পাওয়ার n, nc1 এর মান হচ্ছে n, a টু দি পাওয়ার n, v টু দি পাওয়ার 1, এরপর nc2 এটাকে লেখা যায় চাইলেই n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল, আমরা এগুলো জানি সবাই, a n2 b2, এরপরে nc3 এটাকে লেখা যায় n ইন্টু n-1 ইন্টু n-2 ওভার
3 ফ্যাক্টোরিয়াল, এখানে a n মাইনাস 3 b 3, এরপরে ডট ডট করে টার্ম চলতে থাকবে, শেষ হয়ে যাবে হচ্ছে এরকম মনে করেন সাপোজ সেন সংখ্যকে গিয়ে শেষ হলো। এখন এখানে আপনার দেখেন এখানে কি কোনো সি আছে? সি নাই, এখানে কিন্তু কোনো ধরনের সি নাই। তার মানে এবার আমি যদি বলে দেই এন যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নাই, কারণ আমরা তো এইটা দ্বারা বুঝাচ্ছি নেওয়া, এটা দ্বারা বুঝাচ্ছি নেওয়া। তার মানে যখনই এই যে সিটা সরাই ফেলছি, এখন এন যে কোনো সংখ্যা হতে পারে। তার মানে এখানে এন যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। এবার এটা গেল। তাহলে আমরা কি বলছি, দুইটা ফর্মুলা লিখে ফেললাম এখান থেকে। একটাতে এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হয়, আর একটাতে এন হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারবে, এইটা। আচ্ছা, এবার একটু চেষ্টা করতে থাকি। সেটা হচ্ছে আমরা একটু দেখতে চাই, একটা ব্যাপার একটু ফিল করতে চাই, আমরা একটা সূত্র আমরা একটু শিখতে চাই। সেই সূত্রটা কি? ধরেন সাপোজ আমরা ছোটকালে পড়ছিলাম এ প্লাস বি। আমি আস্তে আস্তে যাচ্ছি, আপনার কাছে মনে হতে পারে ভাই সিরিজ কোথায়, আপনি তো শুরু করলেন কি দিয়ে, এগুলো তো আমরা জানি। আমি এখান থেকেই সিরিজের মধ্যে প্রবেশ করব। আচ্ছা, এ প্লাস বি হোল কিউব, এটাকে যদি কি লেখা যায়, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, তাই না? আচ্ছা, এবার এরপরে মনে করেন আপনি এই সূত্রটা জানতেন না, আপনি এইটার মধ্যে বসাতে চান, এটার মধ্যে, এই যে এটার মধ্যে বসাতেন, তাহলে কিভাবে লিখতেন? আমি এগুলা মুছে দেই। কিভাবে লিখতেন আমি ফিল করাতে চাই। যেভাবে লিখতেন, এখানে a টু দি পাওয়ার n, মানে এখানে আসতো 3, এরপরে n, n এর মান হচ্ছে 3, এই যে এটার সাথে কম্পেয়ার করে লিখতেছি 3 a 3 মাইনাস 1, এরপরে হচ্ছে b 1, এরপরে চলতে থাকবে 3 মাইনাস 1, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে a 3 মাইনাস 2, আচ্ছা এখানে b2, এরপরে 3 মাইনাস 1, এখানে 3 মাইনাস 2, এখানে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 মাইনাস 3, এখানে b3। পরের টার্মটা কি আসতো? 3 মাইনাস 1, 3 মাইনাস হচ্ছে 2, 3 মাইনাস হচ্ছে 3, এরপর এখানে আসতে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে a 3 মাইনাস 4, এরপরে সরি এখানে 4 মাইনাস 3 হইতো, ইজ এই যে সরি এখানে কি হতো দেখেন, সূত্র দেখলে হয়ে যাবে n মাইনাস 2 n মাইনাস 3। তার মানে এখানে আসতে হচ্ছে n এর মান হচ্ছে আপনার 4 মাইনাস, ওকে 4 মাইনাস হচ্ছে 4, এরকম আসতো। কারণ হচ্ছে দেখেন এই যে সূত্র আমরা বসাইতেছি শুধুমাত্র n মাইনাস 3, তৃতীয় নাম্বার টার্ম যখন 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 4 মাইনাস 4, এখানে আসতে হচ্ছে আমাদের b টু দি পাওয়ার 4। এরপরে কি আমরা আর লিখবো না? লিখবো না। কেন লিখবো না? কারণ হচ্ছে দেখেন এই যে একটা ব্যাপার আছে 3 মাইনাস 3, এটা মানে তো 0, তাই কিনা? আমরা এতটুকু বুঝছি কিনা? এখানে এটা মানে হচ্ছে 0। তার মানে বুঝতে পারতেছে আর প্রত্যেকটা টার্মের মধ্যে 3 মাইনাস 3 থাকবে, মানে সব 0 হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে এই টার্মগুলো আর লেখার দরকার নেই, এই টার্মগুলো লেখার দরকার নেই, এগুলো মুছে দিচ্ছি। তাহলে টার্ম থাকছে কয়টা? টার্ম থাকছে সে দেখেন, আমরা যদি এখন সাজায় লিখতাম, এটাকে লিখতে পারতাম a কিউব 3a স্কয়ার b, এখানে যদি এটাকে গুণ করতে পাইতাম হচ্ছে, এটা কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল, এখানে পাইতেন 3, সব কাটাকাটি করার ফলে 3a স্কয়ার, এখানে 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 যেটা পাইতাম, এখানেও তো আমরা হচ্ছে 3, এখানে a 1 এর পাওয়ারটা হচ্ছে a, এই দেখেন মানে 1, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, এটা হচ্ছে এর পাওয়ারটা হচ্ছে 1, আর এখানে b স্কয়ার। পরে যেটা থাকতো এখানে থাকতে হচ্ছে দেখবেন, এটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে 1, এগুলো কাটাকাটি আমরা করতে পারি, আর এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর b কিউব থাকতো। দেখছেন? এখান থেকে একটা কমেন্ট করতে পারি, সুন্দর কমেন্ট। কি করতে পারি? যে n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, দ্যাট ইজ পাওয়ার, n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, এই যে টার্ম বা পদ সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা পদ সংখ্যা হয় হচ্ছে ফাইনাইট বা সসীম, পদ সংখ্যা সসীম হয়,
সসীম হয়। এতটুকু বুঝছি কিনা? কেন সসীম হইল? কারণ একটা ঘটনা ঘটে যাচ্ছে, 3 - 3 চলে আসছে, এই কারণে। এবার একটু দেখতে চাই n এর মান যদি আমি অন্য কিছু নেই তাহলে কি সসীম হয় কিনা, এটা একটু দেখতে চাই। তো সেটা একটু দেখতে চাই। সাপোজ এখানে a, এখানে দিলাম হচ্ছে এবার হাফ। তো এবার আবার ওই সূত্র বসাই, a টু দি পাওয়ার হাফ, এবার হাফ একটা প্লাস দিয়ে হাফ n, তারপর হচ্ছে a n মাইনাস 1 b1, তারপর হচ্ছে হাফ হাফ মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরপরে a, এখানে হচ্ছে হাফ মাইনাস 2 b2। এরকম করে চলতে চলতে আপনি কি কখনো এরকম একটা টার্ম পাবেন যে হাফ, তারপর হাফ মাইনাস 1, হাফ মাইনাস 2, হাফ মাইনাস 3 এরকম পাইতে থাকবেন, কিন্তু কখনোই কিরকম পাবেন হাফ মাইনাস হাফ, এরকম কিন্তু পাবেন না। তার মানে এইটা কখনো জিরো হবে না। আমি কি কথা বুঝাইতে পারছি? অর্থাৎ এরকম কোন পদ পাবো না যেখানে এসে হাফ মাইনাস হাফ হবে। কারণ কি? কারণ এখানে হবে 1, এরপর হবে 2, হাফ মাইনাস 3, হাফ মাইনাস 4, তার মানে কখনো জিরো হবে না। তাহলে n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তাহলে এই যে ব্যাপারগুলা পাই এটাকে বলা হয়, এর পদ সংখ্যা পাই হচ্ছে অসীম। তাহলে এটাও একটু লিখি, n ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে পদ সংখ্যা অসীম হয়। এবার আমরা একটু সিরিজের মধ্যে চলে যেতে চাই। এই যে ঘটনাগুলো দেখেন, এই যে যোগ আকারে লেখা কিছু, এই ব্যাপারটাই সিরিজ। আপাতত এটাই মনে রাখেন। আমি মনে করলাম যে আমরা ম্যাথের সাথে একটু দুষ্টামি করছি, যে আপাতত এটাই সিরিজ। তাহলে এই যে ব্যাপারটা দেখেন, এই ধরনের ব্যাপার কিন্তু ফাইনাইটে রূপান্তর হতে পারে। ফাইনাইট মানে হচ্ছে সসীম। কিন্তু আর যখন হচ্ছে n এর মানটা দেখবেন হচ্ছে এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে না, তখন কিন্তু আমার এরকম চলতে থাকবে, ইনফাইনাইট হতে থাকবে। তাহলে এটা আমরা পারবো না। কমেন্টগুলো মনে থাকবে। এখানে এটাই জানতে চাই যে n এর মান যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তখন হচ্ছে পদ সংখ্যা হবে সসীম, n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় পদ সংখ্যা অসীম হবে। তো এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে না? কিরকম দিতে পারে? ধরেন একটা এমসিকিউ আমি এরকমই বানাই দিলাম, যদি না পারতাম আমরা তখন কিন্তু একটু অন্যরকম হইতো। কিরকম হইতো? সাপোজ মনে করেন এরকম বললো যে একটা এমসিকিউ, সাপোজ এমসিকিউ 1 কি বললো? বললো হচ্ছে যে a প্লাস বি টু দি পাওয়ার a, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, এর পদ সংখ্যা তাহলে কত হবে? এর পদ সংখ্যা কত হবে? স্বাভাবিকভাবে বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নাম্বার অপশন দিয়ে বলে দিল যে ধরেন 100টা, 2 নাম্বার অপশনে বলে দিল সসীম, 3 নাম্বারে বলে দিতে পারলো অসীম। যদি এত সহজটা আসবে না, আমি জাস্ট বললাম যে চাইলেই বানাতে পারে। বললো কোনোটি নয়, তখন আপনাকে কিন্তু এই বেসিকটা থাকতে হবে। ঠিক আছে, এখন আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার জানবো যেগুলো দিয়ে এমসিকিউ আসতে পারে। কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা শিখবো। তার আগে আমরা এইটা একটু শিখে ফেলি আবার নতুন করে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটার ফর্মুলা কি হবে? একই জিনিস হবে, শুধুমাত্র দেখেন এখানে a এর জায়গায় এর মানটা 1 হবে আর b এর জায়গায় x বসাইছি। তাহলে এই ফর্মুলাতে বসাই দিলে যে সূত্রটা আসবে সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার n। আমরা জানি 1 এর যে কোনো পাওয়ারের জন্য এর মান 1 হয়। এই কথাটা কিন্তু ভুল বললাম। 1 এর যে কোনো পাওয়ারের জন্য এর মান 1 না। 1 এর যে কোনো পাওয়ারের জন্য এর মান 1 না, বরং এভাবে বলতে হবে কথাটাকে যে 1 এর পাওয়ার ইনফিনিটি ব্যতীত, এই যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ব্যতীত যে কোনো পাওয়ারের জন্য আমরা জানি এর মানটা 1 হয়। এটাতে কি সমস্যা? এটাকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম। এগুলো আমরা পরে শিখবো যখন আমরা লা হসপিটাল রুল করতে যাব তখন। এখন আমরা বলবো না, ওটা ক্যালকুলাস পার্টে বলবো।
তো এইভাবে করব। যেহেতু এখানে এনটা ইনফিনিটি না, এই যে এখানে এনটা ইনফিনিটি না, তার মানে 1 টু দি পাওয়ার এন, এটার মান আসলে 1 হবে। তাহলে এটা 1 টু দি পাওয়ার এন আর দেওয়ার দরকার নেই, এখানে 1 বসাই দেব সরাসরি। আচ্ছা, এরপরে যেটা আছে, সেটা হচ্ছে, এরপর কি বসাবো? আমরা জানি যে এই 1 এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, এক্স এর পাওয়ার বাড়তে থাকবে। তো স্বাভাবিকভাবে এরপরে NC1 এর মান হচ্ছে n, তাহলে 1 এর পাওয়ার আস্তে আস্তে কমে যাই হোক 1ই হবে, এই কারণে 1 আর দেওয়া লাগবে না, এখানে থাকবে হচ্ছে x। এরপরে যেটা থাকবে, তারপরে আসবে হচ্ছে n, একটু সুন্দর করে লিখে দেই, n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমার একটু বাঁকায় যাচ্ছে, আমি সম্পূর্ণটা মুছে দিয়ে তারপর করে দিচ্ছি। এখানে থাকবে হচ্ছে 1, তারপর হচ্ছে থাকবে nx, তারপর এখানে থাকবে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে হচ্ছে x স্কোয়ার। এরপরে n ইন্টু n মাইনাস 1 বাই 3 ফ্যাক্ট, তারপর আরেকটা টার্ম আসবে অবশ্যই n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল x কিউব, এভাবে চলতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, যখনই বুঝবো যে ধরেন এভাবে চলতেছে, এই যেরকম ডট ডট দিয়ে দিব, তখন অবশ্যই বুঝতে হবে n এর মানটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা না, মানে অসীম। এইমাত্র কিন্তু বুঝে আসছি যে n যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে না তখন অসীম হবে। যখন এরকম সাইরা দিবে, এরকম চলতেছে বুঝাচ্ছে। অনেক আবার এরকম করে, সেটা হচ্ছে এরকম 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 কয়টা দিয়ে দেয় না, 3টা ডট দেওয়ার নিয়ম। অসীম বোঝাতে আমরা 3টা ডট দিব, আর কিছু না, সৌন্দর্য আছে একটা। ঠিক আছে? আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। তো এখন যে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা শিখবো। কি শিখবো? 1 নাম্বার, এগুলো আমরা জানি, তারপর আমরা শিখবো, সুন্দর করে শিখবো। আমরা এই চ্যাপ্টারটা করাই দিচ্ছি এই কারণে। ইম্পর্টেন্ট ফর্মুলা কি কি শিখবো দেখতে চাই, এগুলো সব আমরা জানি, তারপর আমরা একটু শিখাতে চাই ফর্মুলাগুলা। 1 নাম্বারে যেটা শিখবো, আমরা শিখবো হচ্ছে যে এরকম যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n, এটা যদি আমরা পারি, এই যে এখানে বসাই দেবো, এখানে বসাইলেই পাওয়া যাবে। তো আমরা তো এগুলো জানি, এই কারণে আর বসাচ্ছি না, সুন্দর করে ফেলি। এটা মান আসবে হচ্ছে 1 এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এরকম করে ডট 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 চলতে থাকবে। এবং একটা কন্ডিশন দিতে হয় এখানে, সেই কন্ডিশনটা হচ্ছে এটা তখনই সত্য হবে, এরা সমান হবে, এই দুইটা সাইড, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তখনই সত্য হবে যখন এই যে এক্সটা তার মডটা লেস দেন 1 হয়। কেন এই ব্যাখ্যাটা, কেন আবার বলছে এক্স এর মান যদি আপনি লেস দেন মড যেরকম না নেন, এটার ব্যাখ্যা কি আবার এটাকে ভেঙে লেখা যায় -1 থেকে এক্স বড়, +1 থেকে ছোট। অর্থাৎ এক্স এর ভ্যালুটা যদি এর মধ্যে নেন, তাহলে এই যে সামটা দেখতে পাচ্ছেন, এই যে সামটা বা যোগফলটা, এই যে যোগফলটা, সেটা একটা ফাইনাইট রেজাল্ট দিবে। ফাইনাইট বলতে ধরেন 100, 200, 500, 700 এরকম। কিন্তু যদি এক্স এর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে না থাকে, তখন কি হবে যে এটার ভ্যালুটা প্লাস ইনফিনিটি হতে পারে অথবা মাইনাস ইনফিনিটি হতে পারে। কিন্তু আমরা তো সবসময় চেষ্টা করব যে প্লাস ইনফিনিটি না হোক, মাইনাস ইনফিনিটি না হোক, একটা সুন্দর একটা ভ্যালু দেব। এই কারণে তাহলে কোন সময় স্যাররা এই সূত্রটা লিখে দেয় ভাইবাতে, এই সূত্রটা লিখে দিয়ে তারপর জিজ্ঞেস করে এটা কখন সত্য। কোন সূত্রটা লিখে দেয়? জাস্ট আমি একটা অন্য কালে নিয়ে দেখাচ্ছি, জাস্ট এতটুকু লিখে দেয় যে এই সূত্রটা কি সত্য। তখন আপনাকে বলতে হবে এই সূত্রটা তখনই হবে যখন এই যে এটা হবে, এই কন্ডিশন মানবে। এটা না হলে কি সমস্যা? বলবে তখন সিরিজটা ডাইভারজেন্স হবে, আমরা ইংলিশে বলি, মানে প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হবে। কিন্তু যদি এটা হয় তখন একটা ফাইনাইট ভ্যালু পাই আমরা। এটা আমরা একটু সুন্দর করে বলে দেব। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। 2 নাম্বার, এটা আরেকটু লিখতে হবে। 2 নাম্বার আরেকটা ফর্মুলা আছে। তাহলে মনে রাখার টেকনিকটা কি? যখন এখানে দুইটাই দেখেন পাওয়ার মাইনাস, ভিতরেও মাইনাস, সব প্লাস হয়। আর যখন এখানে হচ্ছে ধরেন ভিতরে প্লাস পাওয়ার মাইনাস, তখন হচ্ছে কি করবেন, যেটা করবেন সেটা হচ্ছে একটা প্লাস মাইনাস এভাবে আসে। তাহলে এখান থেকে প্লাস মাইনাস, এরও কারণ আছে কেন আসে, জাস্ট সহজ। এই যে এখানে যদি আপনি বসাই দিতেন, এই যে এইটার পরিবর্তে মাইনাস এক্স বসাইতেন, তাহলে এই যে স্কোয়ার করলে তো প্লাস হবে, অর্থাৎ জোর যে এখানে টার্ম আছে সেখানে প্লাস হবে। সুন্দর কথা, এগুলো হচ্ছে আমরা তো পারি, এই কারণে আর বিস্তারিত ব্যাখ্যা না করি। এটার ক্ষেত্রেও এক্স এর মডটা লেস দেন 1 হইতে হবে। আচ্ছা, 2। 3 নাম্বারে আমরা যে সূত্রটা শিখতে চাই, 3 নাম্বারে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ারটা হচ্ছে -2,
আচ্ছা, তাহলে এটাকে লেখা যায়, আমরা এই সূত্র জানি, যেহেতু মাইনাস দুই জায়গায় তাই এখানে প্লাস হবে 2x, তারপর হচ্ছে 3x স্কয়ার, পরে হচ্ছে 4x কিউব। এটাও ইনফাইনাইট সিরিজ হবে। কেন? কারণ হচ্ছে যে এগুলো কিন্তু পাওয়ার দেখলেই বোঝা যায়, যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তাহলে ইনফাইনাইট সিরিজ হবে। এবং এখানের ক্ষেত্রেও মড এক্স এর মডটা লেস দ্যান 1 হবে এবং ইকুয়াল চিহ্ন না, এটা বলে দিয়ে ফেলছি। আচ্ছা, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে 1 প্লাস এক্স, এখানে মাইনাস দিলে এই প্লাস মাইনাস হবে, এখানে অল্টারনেটিভলি একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে, এরকম ডট ডট চলতে থাকবে, এখানেও এটা হতে হবে। আচ্ছা, পরেরটা 5 নাম্বার। এবার কিউবের জন্য শিখবো, পাওয়ার -3, এখানে যেটা আসবে 3x 6x স্কয়ার 10x কিউব, এরকম করে চলতে থাকবে। কতক্ষণ চলবে? ইনফাইনাইট পর্যন্ত, এবং এটার জন্য লেস দ্যান 1 হইতে হবে 6। এটা 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার -3, এখানে 1 3x প্লাস 6x স্কয়ার 10x কিউব, এরকম ডট ডট চলতে থাকবে। কতক্ষণ চলবে? এই যে এই ঘটনা ঘটলে, এইটুকু যদি জানি তাহলে আমরা অনেক কিছু পারবো। এই পর্যন্ত গেলে আমি যে বলছিলাম যে আমাদের একটু সিলেবাস শেষ করতে হবে, তাহলে অনেক কিছু পারবো। এতটুকুর মধ্যে অনেক কিছু লুকাই আছে। দেখি এবার কি কি এমসিকিউ তৈরি করা যায়। এমসিকিউ, তাহলে এগুলা কিন্তু সব একটা করে সিরিজ, এই যে এগুলাই কিন্তু একটা করে ধারা হতে পারে। এক্স এর মান এক একটা বসাই দিলে হয়ে গেল, তাই না? তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে। কেন এটা ভাবছি? কারণ ওই যে আমরা যে সিরিজগুলো করি সেগুলো খুব বড় বড়, যে ধারাগুলো করি সেগুলো খুব বড় বড়। তো ওইগুলো যদি না আসে, তখন যদি বলে যে না এত বড়টা দিব না, একটু দেখি আগের ক্লাসেরটা কিরকম পারে, এই কারণে আমরা এটা করাচ্ছি, যে কোনো ধরনের রিস্ক তো দিব না, আমরা ওইগুলো তো করবোই। তাহলে এটা বলছে একটা ব্যাপার যে বলছে এরকম একটা দিতে পারে, যেমন যেমন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1, এবং বলে দিল যেখানে এক্সটা হচ্ছে গ্রেটার দেন 1, এই মডটা একে একে বিস্তৃতি করতে হলে কি করা প্রয়োজন, জাস্ট এতটুকু বলবো কি করা প্রয়োজন। আরো সুন্দর করে লিখবে তার অপশনগুলো, জাস্ট আমরা যেহেতু এখন ইনস্ট্যান্ট বানাচ্ছি এই কারণে এরকম। আমরা যখন পরীক্ষা দেবো, আপনাদেরকে পরীক্ষায় দেবো, তখন আরো সুন্দর করে আমরা তৈরি করতে পারবো। তো বলছে যে এই যে একটা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ব্যাপার দিয়ে দিচ্ছে, একে একে ধরেন আমরা একটু বিস্তৃত করতে চাই। বিস্তৃত করা মানে ধরেন বড় করা। এই যে ব্যাপারটা দেখেন, এই যে এটাকে কিন্তু এত সুন্দর একটা জিনিস ছিল ছোট, তাকে এই যে এরকম বড় করছি, ইনফাইনাইট পর্যন্ত বলছে। একে বিস্তৃতি করতে গেলে কি করতে হতে পারে, আমাদেরকে এর কি করতে হইবে, এটা বলতে চাইছে। এখন আমরা কিন্তু জানি যে এই বেটাকে, এই যে এদিকে একটু দেখেন, যে এই বেটাকে যদি আমরা বিস্তৃতি করতে চাই, একটু দেখাতে চাই, এই যে এই বেটাকে যদি আমরা বিস্তৃতি করতে চাই, তখনই বিস্তৃতি করা যাবে যখন এক্সটা, এই যে এক্সটা মড এক্সটা লেস দ্যান 1 হয়। কিন্তু এখানে বলে দিচ্ছে আবার যে না, আপনার যে মড এক্সটা ওরা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান 1। তার মানে আপনাকে আগে এই যে এই কন্ডিশনটাকে একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করা যায় সেটা হচ্ছে, আপনি দেখেন যে একে যদি আমরা বিস্তৃত করতে চাই, অপশন যেটা আসবে, ধরেন এরকম আগে একটা এক্স কমন নিব। এক্স কমন নিলে কি পাই দেখেন, 1/x মাইনাস একটা এক্স। আচ্ছা, এরপরে হোল ইনভার্স। এখন দেখ এখানে ইনভার্স এরকম পাচ্ছে একটা। আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা 1 কে যেহেতু এখানে মাইনাস আছে, আরেকটু কাজ করি, 1 কে যেহেতু মাইনাস আছে, এই ব্যাপারটাকে আরেকটা কাজ করি। এবার একটা -1 কমন নিই, তাহলে -1 যেহেতু কমন নিতে চাই, এখানে একটা -1 কমন নিলাম, তাহলে x এর সাথে গুণ হয়ে, তাহলে এখানে যেটা আসবে 1 -1, এরকম একটা ব্যাপার আসবে। তাহলে দেখেন এখন এখান থেকে আমরা পাই এরকম একটা ব্যাপার, পাওয়ার গুলো দিয়ে দিচ্ছি সবাইকে, এরকম একটা ব্যাপার। এবার আসলে কি করছি, যে একে কিন্তু আমরা একটু মডিফাই করছি, মডিফাই করে জাস্ট এই লাইনে আনছি। এখন একে কি বিস্তৃতি করা যাবে? এখন করা যাবে। কেন করা যাবে? এই বেটাকে এখন বিস্তৃতি করা যাবে। আমি আরো এটাকে সুন্দর করে লিখি, এখানে একটা মাইনাস দিয়ে বা এরকম একটা করে
এখানে -1 এটাকে লেখা যায় 1/x, আর এইখানে যে থাকে এইটা সমান এরকম লেখা যায়, তাই না? এই যে পুরো ব্যাপারটা যেটা পেলাম, দেখতে পাচ্ছেন, এই যে পুরো ব্যাপারটা পেলাম, এই ব্যাপারটা সমানই কিন্তু এটা, কারণ এটাকেই তো মডিফাই করে বানাইছি, তাই কিনা? তাহলে একে বিস্তৃতি করা মানে আসলে একে বিস্তৃতি করা, কারণ ওইটা সমান এটা পাইছি। তাইলে এই যে একে বিস্তৃতি করতে গেলে কি প্রয়োজন মানে কি আমরা বলছিলাম তখন যে 1 - x, এই যে এখানের দিকে তাকান, 1 - x টু দি পাওয়ার -3, তাকে তখনই বিস্তৃতি করা যায় যখন হচ্ছে এই যে এক্সটা আছে, এদিকে তাকাইতে হবে একটু, এই যে এক্সটা আছে, দেখেন এই যে এখানে এই যে এক্সটা আছে, সেই এক্সটার মড লেস দ্যান 1 হইতে হয়। তাহলে এখানে কি আছে দেখেন তো, এখানে আছে 1/x আছে। এখন এটা কি লেস দ্যান 1 কিনা? অবশ্যই এটা লেস দ্যান 1, তার মানে বিস্তৃতি করা যাবে। আমার বুঝতে পারছেন কিনা? তাহলে কেমনে বুঝলাম এটা লেস দ্যান 1? কারণ দেখেন ওই যে mod x গ্রেটার দ্যান 1, mod x গ্রেটার দ্যান 1, তাহলে আমি কি বলতে পারি? এই জিনিসটা কি হয় এটা একটু দেখতে হবে। আমরা জানি 1 এর mod 1, এই কারণে এটাই থাকবে, কিন্তু x এর mod আমরা এভাবে দিয়ে দেব। তাহলে দেখেন এই যে mod x এর ভ্যালুটা 1 থেকে বড়, আমরা যদি 1 কে 1 থেকে বড় এমন কিছু দিয়ে ভাগ করি তখন সেটা কি হয়? 1 থেকে ছোট হয় না? দেখেন তো এই রেঞ্জের মধ্যে যেমন মনে করেন mod x এর মান হচ্ছে 2, তখন এটার মান পাইলাম হচ্ছে 0.5। দেখেন, তাহলে আমি বলতে পারি এটাকে বিস্তৃতি করতে কি প্রয়োজন? দিন শেষে আপনাকে এরকম অপশন দিতে পারে যে এ, মনে করেন আপনার mod x কে লেস দ্যান 1 হইতে হবে, না mod x কে লেস দ্যান 1 হওয়া যাবে না। কেন? কারণ ওরা তো এখানে কন্ডিশন দিচ্ছে যে mod x টা গ্রেটার দ্যান 1, তো সুতরাং এটা হবে না। ওরা অন্য কিছু দিবে যাতে করে আপনি একটু বিভ্রান্তিতে পড়ে যান। ওরা এরকম দিবে যে 1/x এটাকে গ্রেটার দ্যান 1 হইতে হবে, 1/x এটা ইকুয়ালস টু 0 হইতে হবে, সি 1/x এটা লেস দ্যান 1 হইতে হবে, তারপর এরকম দিতে পারে ডি mod 1/x লেস দ্যান 1 হতে পারে। তখন অপশন কিন্তু এটা, দেখেন বুঝছেন কিনা? এরকম থাকতে পারে। এই ফর্মুলাগুলো থেকে শর্টকাট যদি আইসা পড়ে, কি বলছি, একে বিস্তৃতি করতে গেলে, এই যে এটাকে বিস্তৃতি করতে গেলে তাহলে বলতে পারবেন এই যে এটাকে তখনই বিস্তৃতি করা যাবে যখন এই x এর মডটা লেস দ্যান 1 হয়। কিন্তু আমরা দেখলাম এখানে দিয়ে দিচ্ছে ওরা যে না, এটার মড x টা গ্রেটার দ্যান 1, এই কারণে এটাকে আমরা মডিফাই করেছি। কিরকম মডিফাই করছি? এরকম যে আমি একটা x কমন নিছি, x কমন নিয়ে দেখেন এখান থেকে যদি একটা x কমন নেই তাহলে নিচে থাকে 1/x, আর এই x যেহেতু কমন নিচে থাকে 1। এখন দেখেন আমরা চাচ্ছি এরকম আকারে সাজাইতে 1 - x অথবা 1 + x এই আকারে, এই কারণে আমি আবার একটা মাইনাস কমন নিচ্ছি, এই কারণে দেখেন 1 - x এই আকারে চলে আসছে। বুঝতে পারছেন এই কথাটা? আচ্ছা, এভাবে আসতে পারে। এটা গেল এইগুলা থাকতে পারে। কখনো কখনো ধরেন এরকম থাকতে পারে যে একটা এমসিকিউ দিয়ে দিই, সহজ MCQ 2, দুই নম্বর এমসিকিউটা কিরকম আসতে পারে দেখাচ্ছি। এরকম একটা ব্যাপার, যেমন সাপোজ এরকম দেওয়া আছে যে y সমান x - x স্কয়ার x কিউব x টু দি পাওয়ার 4, এখানে ডট 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 হলে এরকম বললো যে x সমান কত, এবং আপনাকে অপশন দিয়ে দিল a, x সমান হচ্ছে এরকম দিল যে y - y স্কয়ার প্লাস y কিউব মাইনাস y টু দি পাওয়ার 4, এরকম করে মনে করেন চলতে থাকবে, প্লাস ডট ডট ডট। এটা এ নাম্বার। বি নাম্বার অপশন এরকম দিতে পারে যে সাপোজ না, এটা y স্কয়ার y কিউব আর y টু দি পাওয়ার 4, এরকম করে ডট ডট ডট। এরকম না দিয়ে আরেকটু বলে দিল যে না, এরকম না, আরেকটা অপশন হতে পারে যে এরকম হতে পারে যে 1/y স্কয়ার 1/y কিউব, এখানে 1/y টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। আরেকটা অপশন দিয়ে দিল যে না, এরকম না, 1/y স্কয়ার 1/y কিউব, এরকম করে ডট ডট ডট। এখন দেখেন এটাকে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? জাস্ট এই ফর্মুলাগুলো পারলে আমরা কিন্তু এমসিকিউ গুলো পারবো। আগে আমাকে দেখতে হবে, কি দেখতে হবে, যে আমাকে দেখতে হবে এই যে ব্যাপারটা দেখতেছেন, এই যে দেখতেছেন না, এই ব্যাপারটা আপনি একটু তাকায় দেখবেন যে কোথাও কি আমি কোনো সময় এরকম পড়ছি কিনা। কি দেখেন, একবার প্লাস x তারপর মাইনাস,
প্লাস মাইনাস, হ্যাঁ পড়েছিলাম, কিন্তু দেখেন পাওয়ার যখন আমি এমন এমন কিছু পড়ছিলাম, আগে খেয়াল করতে হবে এই ব্যাপারটা, যে আমি এমন এমন কিছু পড়ছিলাম যেখানে পাওয়ার জোর ছিল সেখানে পজিটিভ ছিল। দেখেন পারলে এখানে একটু আসেন, যেখানে পাওয়ার জোর ছিল, যে হ্যাঁ প্লাস মাইনাস এরকম অনেক কিছু পড়ছে ঠিক আছে, বাট যেখানে যেখানে দেখতে পান এখানে আবার দেখতে হবে এক্স এর কোফিসিয়েন্ট কত আছে। দেখেন এগুলা সব হচ্ছে 1, তাহলে 1 ওয়ালা কোথায় পড়ছিলাম, এই উপরেরটায়। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যত জোর ছিল, এখানে যত জোর ছিল, এখানে যদি এইটা থাকতো তাহলে থাকতো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এবং প্লাস আসতো, তাই না? জোর গুলো হচ্ছে প্লাসে ছিল, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে না, জোর গুলা হচ্ছে কিসে আছে, নেগেটিভে আছে, তাই না? এই কারণে প্রথম কাজ হচ্ছে আমার সমাধান করতেছে, হ্যাঁ এই কারণে প্রথম কাজ হচ্ছে আমার এখানে উভয় পক্ষে একটা মাইনাস দিয়ে দেওয়া। তাহলে আমি একটা মাইনাস দিয়ে দিলাম উভয় পক্ষে, তাহলে এখানে থাকলো মাইনাস ওয়াই, আর এখানে হয়ে গেল মাইনাস এক্স, এরপর হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এরকম ডট ডট চলতে থাকে। আমি কি বলতে চাচ্ছি বুঝাইতে পারছি যে আমরা যত এখানে ফর্মুলা পড়ছি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে প্লাস মাইনাস এরকম ছিল, বাট জোরগুলো কিন্তু আমার অবশ্যই অবশ্যই প্লাস। ওকে, তাহলে এখানে সেই জোরগুলা প্লাস বানাইলাম। এরপরে আমরা দেখতে পাইলাম যে আমরা এরকম ফর্মুলা পড়ছি যার প্রত্যেকটা শুরুতে 1 ছিল। কিরকম ছিল, আবার বলছি কি ছিল, 1 ছিল। কোথায় কোথায় 1 ছিল আমরা একটু দেখাতে চাই যে কোথায় কোথায় 1 ছিল। হিয়ার এই যে এখানে 1 ছিল, আপনারা দেখেন এখানে 1 ছিল, প্রত্যেকটার শুরুতে 1 ছিল, তার মানে আমাকে একটা 1 আনতে হবে। তাহলে আমরা একটা 1 নিয়ে আসি, এখন এখানে একটা 1 নিয়ে আসবো। উভয় পক্ষে এবার 1 করে দেন, আমরা একটা করে 1 নিয়ে যাব, এখানে 1 প্লাস করতে চাচ্ছি, তাহলে এখানে y 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এগুলা এগুলা এগুলা। তাহলে এখন বলেন কি লেখা যায়। এখন দেখেন আমাকে কি চাইছে, এক্স এর মান চাইছে। আমি কিভাবে এক্স পাবো, এখানে তো অনেকগুলো এক্স, আমরা চেষ্টা করব অনেকগুলো এক্স কে একটা এক্স বানাতে। তাহলে অনেকগুলো এক্স কে একটা এক্স বানাই। দেখেন তো এই দিকে একটু তাকান, এখানে ছিল একটা এক্স, এই যে লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই, জাস্ট এমনিতে ফাইজলামি করতেছি আমরা। এগুলা কিন্তু নাও আসতে পারে, জাস্ট আমরা যেটা নিয়ে ফোকাস করব সেটা আরো 10 মিনিট পরে যেতে পারবো। আমরা আগে এই ফর্মুলা গুলো একটু শিখে যাই, এমসিকিউ আকারে শিখতেছি এই কারণে যাতে করে আপনার এখান থেকে যদি চলে আসে এই কারণে। এই দেখেন একটা এক্স কে আমরা এই যে অনেকগুলো এক্স এ বানাইছিলাম রাইট সাইডে, তাহলে এখানে সেই ব্যাপারটাই দেখেন তো রাইট সাইডে এবার অনেকগুলো এক্স আছে, আমরা একটা এক্স বানাবো, তাহলে ফর্মুলা লিখলি তো হয়ে গেল, তাই কিনা? এটার ফর্মুলা ছিল কি, এটার ফর্মুলা ছিল দেখেন প্লাস মাইনাস, যেহেতু ভিতরে প্লাস হবে তাই না, তাহলে এখানে আসবে 1 প্লাস এক্স এর পাওয়ার -1, আর এখানে 1 মাইনাস ওয়াই। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা ব্যাপার পাই গেলাম। এখন আমাকে পাইতে হবে একটা এক্স, কিন্তু আমি তো এখানে পাচ্ছি 1 প্লাস এক্স তার পাওয়ার ইনভার্স। তাহলে কিভাবে এক্স পাইতে পারি, আমরা জানি যে ইনভার্সকে যদি আবার ইনভার্স করে দিই, যে আমরা এরকম পড়ছি সাপোজ একটা সংখ্যা তার ইনভার্স বের করলাম, তাকে যদি আবার ইনভার্স করি তাহলে মূল সংখ্যা ফিরে আসে। তাহলে এইভাবে আমি উভয় পক্ষে আবার একটা ইনভার্স করে দিলাম। ওকে, 1 প্লাস এক্স ইনভার্সের ইনভার্স করলে ইনভার্স আছে, তাহলে এক্স থাকলো। আমরা জানি এই যে এখানে এটাকে আবার সূত্র প্রয়োগ করা যায়, তাই না? দেখেন কেন এটা আমরা লিখবো, কারণ এই যে আমাদের প্রমাণে যেগুলা দিয়েছে, দেখেন প্রমাণে মানে আমাদের যে অপশন গুলা সবগুলাতে ওয়াই ছিল, তার মানে একটা ওয়াই থেকে অনেকগুলো ওয়াই আনবো। সেটা কিভাবে আনবো, যেহেতু দুটাই মাইনাস তাহলে এখানে প্লাস হবে সব ওয়াই, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এরকম করে ডট 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 চলতে থাকবে 1 প্লাস এক্স। উভয় পক্ষ থেকে 1 আসছে, যে এই 1 আর এই 1 কাইটা দিলে থাকে কি, এক্স সমান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এরকম করে ডট 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 চলতে থাকবে। তাহলে বুঝতে পারছেন এইটার অপশনটা হবে হচ্ছে আপনার বি নাম্বার। তাহলে এইগুলা যদি দিয়ে দেয় তখন কিন্তু আপনাকে পারতে হবে, কারণ এটাও এক ধরনের সিরিজের ন্যায়। আমরা দেখাবো যে সিরিজের অঙ্ক করতে এগুলা লাগে কাজে। এখন আমরা যাইনি এই কারণে বোঝা যাচ্ছে না। এবার আমরা সিরিজের অঙ্ক চলে যাব এখানের। এটা শেখার জন্য এতক্ষণ পর্যন্ত এত কথা বললাম, শুধুমাত্র এটার বেসিকটা দিলাম, যে আমরা এখানে অনেক কিছু হয়তোবা নাও জানতে পারি, যে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এই সেই হলে এটা একটু জানতে হবে, আর কিছু না। এখন আমরা আসলে মূলত আমাদের পড়ায় দিতে চাই ডিটারমাইন সাম অফ দ্য সিরিজ। আমি আগেই বলছি আমাদের যে পড়ার স্টাইল সেটা হচ্ছে আগে আমরা বেসিক ক্লিয়ার করব, তারপরে হচ্ছে আমাদের এমসিকিউ করব, এবং আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ দিয়ে দিচ্ছি। সুতরাং বেসিক ক্লাসগুলো একটু ভালোভাবে করতে হবে। এখন আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে, ডিটারমাইন সাম অফ দ্য সিরিজ, সাম অফ দ্য সিরিজ, এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার, ডিটারমাইন সাম অফ দ্য সিরিজ।
ওকে, ধারার যোগফল নির্ণয় এরকম থাকতে পারে। এখানে যে ধারাটা আছে সেই ধারাটার নাম হচ্ছে, অর্থাৎ এই অধ্যায়ে যে ধারা আছে সেই ধারাটার নাম হচ্ছে দ্বিপদী ধারা। তো দ্বিপদী ধারা কিনা একটা ধারা সেটা আমরা কেমনে বুঝবো? এই কারণে বলছি যে এই ধারাটা কখনো দিয়ে দিতে পারে। আমি শিওর যদি এই ধারাটা দেয় অনেকেই পারবে না, 50% মানুষ হচ্ছে পারবে না বা করতে পারবে না, কারণ হচ্ছে ইন্টারের পড়াটা সে অনেক আগে পড়ছে, তাই না? যা তার নাই মনে থাকতে পারে, এই কারণে এরকম ধারা দিয়ে দিতে পারে। এই যে আমরা যখন যেই ধারাটা পড়বো এর নাম দ্বিপদী ধারা, তাহলে আমরা পড়তে যাচ্ছি দ্বিপদী ধারা। তাই আমরা কিভাবে বুঝবো যে একটা ধারা দ্বিপদী কিনা? সেটা আমরা লক্ষণ লিখি, দ্বিপদী ধারার লক্ষণ, মনে করেন লক্ষণই লিখছি, আমি কি লিখবো আমি খুঁজে পাচ্ছি না, যে দ্বিপদী ধারার লক্ষণ। এই ধারাগুলোর লক্ষণ কি কি, অর্থাৎ এরা কিরকম বৈশিষ্ট্য দেখায় বা কি রকম একটা ভাব দেখাবে যে আমি দেখলেই বুঝবো এরা একটা দ্বিপদী ধারা। এবার আমরা সেইগুলো একটু করতে চাই। বলছে দ্বিপদী ধারা সব সময় 1 দিয়ে শুরু হবে, আবার বলছি 1 দিয়ে শুরু হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা, শুরু হবে। 2 নাম্বার, এই ধারাগুলা অসীম হবে, অসীম পর্যন্ত বিস্তৃত। 3 নাম্বার বলছে যে আসলে এদের লব এবং হরের এন্ট্রি বাড়তে থাকবে। আমরা বুঝাই দিব পরে, এখন একটু লিখতে হবে, আমি কিন্তু বাংলা লেখার চেষ্টা করতেছি, অনেক অনেক লিখতেছি। লব ও এবং হরের এন্ট্রি মানে ভুক্তি মনে করেন বাড়তে থাকে। এই তিনটা যদি কোনো সময় আমি কাউকে দেখি তাহলে আমরা বলে নেব যে ঠিক আছে ওরা মনে হয় দ্বিপদী ধারা। দ্বিপদী ধারা এটাকে মনে করেন একটা রোগের মতো। এর লক্ষণ কি কি? এর লক্ষণ হচ্ছে প্রথমে ঘ্যাচাং মানে 1 দিয়ে শুরু হবে, 2 নম্বরে অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে, 3 নম্বরে লভ এবং হরের এন্ট্রি বাড়তে থাকবে। এটা যদি থাকে তখন আমরা ওই ধারাটা যেভাবে করব, যে টেকনিকে করব সেটা আমরা আজকে দেখাবো, এবং এটা খুব সহজ, এই কারণে এটা এমসিকিউ আসতে পারে। তবে এটা একটু অনেক কি বলবো, এটাকে একটু অন্যরকম অন্যরকম, ঠিক আছে? এখান থেকে আমরা 2টা ম্যাথ করব, তারপরে হচ্ছে আমরা অ্যালজেব্রিক সিরিজে চলে যাব। আর আমরা কিন্তু এখনো পর্যন্ত যে সিরিজ কি এগুলো নিয়ে আমরা কোনো কথাই বলতে পারিনি, ঠিক আছে? ওইটা আমরা পরবর্তীতে করব ইনশাআল্লাহ, যে সিরিজ কি, ব্যাপারটা কোথা থেকে আসলো একটু হিন্ট দিয়ে তারপর আমরা চলে যাব। আমরা বেশি সময় নষ্ট করব না। এই চ্যাপ্টারটা থেকে আসতেও পারে এমসিকিউ, নাও আসতে পারে, কারণ হচ্ছে এটার মধ্যে ম্যাথ গুলো হচ্ছে বড় বড়, এগুলো না আসার সম্ভাবনা বেশি। আর যদি আসে একটা বড় ম্যাথ আসতে পারে, আবার এইটাও আসতে পারে। এই টাইপটা যে এখন যেটা করাচ্ছে এটা একটু ছোট আছে, বাট এটার ছোট ক্যালকুলেশন আছে অনেক, কিন্তু ছোট, ঠিক আছে? আচ্ছা, করতে করতে এটা ছোট মনে হবে, এটা গেছে একটা ব্যাপার। এখন আমরা দেখতে চাই এরকম 2টা ম্যাথ করতে চাই দ্বিপদী ধারার। একটা ম্যাথ দিচ্ছে চাই, সাপোজ ম্যাথ 1, ম্যাথ 1 ম্যাথ 1 এটা হচ্ছে সাপোজ এরকম দিল যে 1/3 এরপরে হচ্ছে 3/6, এরপরে আপনার আছে হচ্ছে 1/3/5, এরপরে আছে 3/6/9, এরপরে প্লাস ডট ডট ডট। ওকে, এবার এখানে একটু তাকাইতে হবে। এই যে এখানে নিয়ে আসলাম যে দ্বিপদী ধারার লক্ষণ, 1 নম্বর কথা হচ্ছে এর 1 দিয়ে শুরু হয়েছে। তো আমরা খুবই খুশি হয়ে গেলাম যে আসলে 1 দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? আমরা আজকে একটা দ্বিপদী ধারা পড়বো, এবং বলছে অসীম পর্যন্ত বিস্তৃত। এই যে 3টা রড দেখছি অসীম পর্যন্ত বিস্তৃত। এরপর বলছে লব এবং হরের এন্ট্রি আস্তে আস্তে বাড়তে থাকে। দেখেন এখানে লব একটা ছিল, হর একটা ছিল, এরপরে এটা তো আছেই, সাথেই দেখেন এখানে বাড়তেছিল, এই যে বাড়তেছিল, এরপরেটাই দেখেন বাড়তেছিল 5/9, মানে অর্থাৎ আগের গুলো তো থাকছেই, তারপরে আবার বাড়তেছিল। দেখেন তো বুঝছেন কিনা ব্যাপারটা? আমি এটা বুঝাইতে চাইছি, এই যে বলছি লব এবং হরের এন্ট্রি অসীম পর্যন্ত বাড়তে থাকে, এটা দ্বারা কি বুঝাইছি যে আস্তে আস্তে আগে যে টার্মটা আছে সেটা কিন্তু আছেই। দেখেন এই যে 1/3 সেটা কিন্তু আছেই, এই 1/3 কিন্তু এটার মধ্যে আছে, এই টার্মের মধ্যে আছে। 3/6 নতুন করে অ্যাড হচ্ছে, এরপর দেখেন 1/3 এবং 3/6 এটার মধ্যে আছে। দেখেন এভাবে যদি কোনো ধারা দেখেন তখন এটাকে আমরা বলবো দ্বিপদী ধারা, এবং এটা করার জন্য কিছু টেকনিক আছে,
সেই টেকনিকগুলো অনুসরণ করে আমরা করব। এখন কথা হচ্ছে কেন এই টেকনিকগুলো গ্রহণ করব সেটা আমি অঙ্কের শেষে বুঝাবো, কিন্তু আমি কিন্তু দেখেন সামেশন অফ অ্যালজেব্রিক ত্রিকোণমিতিক যখন যাব আমি কিন্তু প্রত্যেকটাকে আপনাকে বলতে পারবো না কেন কেন, সেটা আপনি মনে করবেন যে এটাই একটা মেথড, কিন্তু এইটার ক্ষেত্রে আমি বুঝাবো, একদম শেষে বুঝাই দিব যে কেন এরকম হইলো। বাকিগুলোর ক্ষেত্রে আপনার ওরকম একটা ফিল নিতে হবে যে হ্যাঁ এটা আসলেও কাজ করে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা, এটা করার একটা নিয়ম হচ্ছে, এটা নিয়ম হচ্ছে এইটা দিয়ে করি আমরা, কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটা দিয়ে করি। কেন করি আমি কিন্তু বলছি, শেষে বুঝাবো। এটা n ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, এই পর্যন্ত রাখলেই এনাফ। এখন আমরা আমরা মনে 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 সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1 নং, এটাকে আমাদের 2 নং। কেন এভাবে করবো আমরা কিন্তু পরে বলবো, বলছি আগে আপনি প্রসিডিউরটা শিখেন। যদি এরকম কোন ধরনের দ্বিপদী ধারা থাকে তখন তখন আমরা কিভাবে কাজ করব সেটা একটু দেখতে চাই। সেটা হচ্ছে আমি বলছি এই ফর্মুলাটা লিখে ফেলবো এবং একের সাথে 2 কে আমরা কম্পেয়ার করব বা তুলনা করব। তাহলে 1 নং কে 2 এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাই দেখেন, এই যে 1 এর সাথে এই 1টা আছে, ঠিক আছে, এটার সাথে আর কি তুলনা করব, তাহলে দ্বিতীয়টা দেখেন nx সমান আছে 1/3। আপনার আমি বলছি কিন্তু আপনার প্রশ্ন হতে পারে যে কেন করলাম, সেটা আমি একটু পরে বুঝাবো, বারবার বলছি। এখান থেকে এটাকে মনে মনে নাম দেন ক্যাপিটাল এ, আপনি অন্য কোনো নাম দিতে পারেন বা 3 নং দিতে পারেন, সমস্যা নেই, আমি ক্যাপিটাল এ দিলাম। পরেরটা দেখেন তো, পরের তুলনাটা কি হবে, যে এন 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 এই যে এটার সাথে একটা জিনিস তুলনা করেন, সেটা হচ্ছে n মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, এটা সমান আসলে আর কিছুই না, এটা সমান মানে হচ্ছে 1 3, এখানে 3 6। ওকে, ঠিক আছে, এটাকে একটু সাজায় লিখি। কেন সাজায় লিখি সেটাও বলতেছি, যে এরকমই কেন লিখবো না, বি নাম্বার দিলাম না, এটাকে কেন বি নাম্বার দিলাম না, এটার পর বলছি যে এটাকে একটু সাজায় লিখতে চাই। কিরকম সাজাতে চাই, আমি আসলে এটাকে একটু ব্যবহার করতে চাই এখানে, এই যে এই ব্যাপারটাকে ব্যবহার করব এটার মধ্যে। তাহলে আমি এটাকে চাইলে কিন্তু ভাঙিয়ে লিখতে পারি আমার সুবিধা মতো। কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি না যে এন এক্স, এই যে এখানে 2টা এক্স এর একটা এক্স নিয়ে গেলাম, ঠিক আছে, আর আরে একটা এক্স নিয়ে গেলাম, আর আর যে একটা এক্স থাকে সেই এক্স কে আবার এই এন এর সাথে গুণ করে দেন, এন এক্স মাইনাস এক্স, দেখেন তো ঠিক আছে কিনা, গুণ করলে দিন শেষে এইগুলা সব পাওয়া যায় কিনা, বাই টু ফ্যাক্টোরিয়াল লিখে ফেলি। কেন এরকম লিখলাম, কারণ আমি এন এক্স এর মান 1/3 জানি। এতটুকু বোঝা গেছে? ওকে, 3 6। আচ্ছা, এখান থেকে আমি এখন এন এক্স এর মান যদি বসাই, এন এক্স এর মান কত পাইলাম, 1/3 ছিল, এখানেও 1/3 মাইনাস এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল, আর এখানে পাচ্ছি 1/3, 1 3 3 6। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে চাই, কাটাকাটি করলে যেহেতু এখানে শুধুমাত্র এক্স আননোন, তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে যাবো, তাই না, 1/3 মাইনাস এক্স সমান হচ্ছে 1/6। আপনারা এই কাটাকাটি করতে পারবেন আশা রাখি। আর এক্স সমান তাহলে কত পাই, এক্স সমান পাবো হচ্ছে, আচ্ছা এখানে 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 একটু ভুল হচ্ছে নাকি, হ্যাঁ এখানে এখানে সব মিলে 1 থাকবে, এরকম আপনারা এই ক্যালকুলেশন করতে পারবেন আমি আশা রাখি। এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে 1/3 মাইনাস 1। আচ্ছা, এখানে পাচ্ছি দেখেন x সমান হচ্ছে -2/3। এবার তাহলে n কত পাবো, এবার nটা পাবো হচ্ছে n কোথায়, এই যে এখানে a নাম্বার থেকে n সমান, তাহলে n x এর জায়গায় পাইছে কত, -2/3, এটা ইকুয়ালস টু 1/3। ওকে, কাটাকাটি করলে n এর মান কত আসবে, n এর মান হচ্ছে -1/2। আচ্ছা, এইগুলা কেন করলাম, এই যে আপনার কোণে যে আপনি তো আমাকে শুধু শুধু বললেন এইগুলা, এখানে একটা এই কারণে দাগ দিচ্ছে, শুধু শুধু না। এবার দেখেন আমরা বলতে চাচ্ছি, এই যে কম্পেয়ার করে বের করলাম না, এই যে কম্পেয়ার করে কেন বের করলাম, এর কারণ হচ্ছে যদি আপনি যদি n এর মান -1/2 আর x এর মান যদি -2/3 নেন, এই যে এই সমীকরণে বসান 2 নং এ, সাপোজ, এটা কিন্তু বুঝার জন্য। আমাদের অঙ্ক কিন্তু এই পাশে শেষ হয়ে গেছে, একদম শেষ, এখন একটা লাইন বাকি আছে, বাট কেন করলাম সেটা বুঝাইতে গিয়ে আমি বলতেছি, আপনি যদি এই n 2 নাম্বারে n সমান
এন এর মান কত পাইছিলাম যেন, এন সমান যদি মাইনাস হাফ আর এক্স সমান যদি -2/3 নেন, তাহলে এখানে আমি সেটা এক্স এক্স এর মান যেহেতু বসাবো -2/3, -2/3 এখানে এই এন সমান কত, এন সমান আর একটা কাজ করি, এখানে না বসাইয়া এটা এটা বাদ দিয়ে দেই, আর একটা কাজ করি, এই লেফট হ্যান্ড সাইড থাকুক, এখানে 1 + x টু দি পাওয়ার n থাকুক, কিন্তু এই রাইট সাইডে আপনি যদি n এর মান হাফ, n এর মান -হাফ, n এর মান কত পেয়েছিলাম -হাফ, আর x এর মান -2/3 বসান, তাহলে দেখেন তো কি পান, এই 1 এর জায়গায় 1, n এর মান -হাফ, x এর মান কত বলছে, x এর মান পাইছিলাম -2/3 এরকম পাইছিলাম, দেখেন এর পরেরটাই বসান, n এর মান পাইছিলাম -হাফ, এই n এর পরিবর্তে আরেকটা -হাফ অফ -1, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল, x এর মান পাইছিলাম -2/3 স্কয়ার হবে, ঠিক আছে x এর মান। আচ্ছা এবার দেখেন তো বসায় কি পান, বলছে এটা বসান, পাবেন হচ্ছে 1, পাইলাম 1, এরপরে পাইবেন কত, দেখেন মাইনাস মাইনাসে প্লাস 2/6, কত পাইছি আবার দেখছি ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, আমি কোথাও ভুল করেছি কিনা, x এর মান -2/3 -হাফ, কোথাও ভুল করছি কিনা, দেখি একটু দেখতে চাই, এখানে 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 একটু দেখি যে +2/6 পাচ্ছি, 2 তো 2 কেমনে থাকবে, আচ্ছা 1/3 3 কাটা গেলে 1/6 থাকার কথা, যাই হোক আমরা কোথায় ভুল করছি দেখি, nx, আচ্ছা n এর মান -হাফ আর x এর মান -2/3 একটু দেখতে চাই কোথায় ভুল করছি, মিলতেছে না তো আমাদের, এই ঠিকই আছে, আই এম ভেরি সরি, ঠিকই আছে, দেখেন এখানে কত পাচ্ছি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2/6, এর পরেরটা কত পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এর পরেরটা কত পাচ্ছি দেখেন, পরেরটাই পাচ্ছি, আমি একটু এখানে দেখাই, -হাফ তো আছেই আগের মতো, এটা থাকুক, এই যে -হাফ থেকে আবার -1 করেন, আমি একটু ক্যালকুলেটরটা দেখতে চাই, -হাফ -1 -হাফ আর -1, এটা করলে -3/2, এখানে পাচ্ছি -3/2, দিন শেষে -3/2, ওকে, আর 2 ফ্যাক্টোরিয়াল নিচে আবার, তাহলে আগে উপরের গুণটা করি, উপরের গুণটা করলে মাইনাস মাইনাসে প্লাস 3/4, আর নিচে আবার আছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2, ওকে, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এই যে উপরে আছে আবার দেখেন, এটা কি স্কয়ার করলে 4, এটা 9, এই যে কাটাকাটি করেন 4 4-এ, তাহলে থাকবে হচ্ছে 3/18, এবার এই কটা টার্মগুলি আপনি বুঝতে পারবেন, আর বাকিগুলোতে যাচ্ছি না, দেখেন তো এই যে ব্যাপারগুলো 1 2/6 3/18 কোথায় পাওয়া যাচ্ছে, এইটা কিনা, এই দেখেন 1, তারপর হচ্ছে 2/6 মানে হচ্ছে আসলে 1/3, এই দেখেন 1/3, এরপর দেখেন এটাকে লেখা যায় কি, 3 3 কাটা গেলে 1/6, তাই কিনা, তাহলে এখানে পাচ্ছি দেখেন সেটাই 1/6, অর্থাৎ দেখেন আমাদের এই রাইট সাইড দ্বারা কিন্তু আমাদের এই যেই আমাদের ম্যাথটা দেওয়া ছিল সেটা পাওয়া গেছে, দেখছেন n এর মান এইগুলা বসানোর ফলে, x এর মান এটা বসানোর ফলে, তাহলে আমরা কি বলতে পারি না, এই দেখেন এই রাইট হ্যান্ড সাইড সমান কিন্তু এইটা, এই সূত্রটা এই যে এখানে, তাহলে এই যে রাইট হ্যান্ড সাইডের যে সামেশন আসবে সেটা সমান হচ্ছে এইটা, এখন যদি আমরা এখানে বসাই দেই যেহেতু সমান, তাইলেই আমরা সামেশন পাই যাবো, আমরা কি বুঝাইতে পারছি কিনা ব্যাপারটা, আমরা কি করছি, প্রথমে এই রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, কি বসাইলে বলছে n এর ভ্যালু যদি আপনি যেরকম n এর ভ্যালু যদি -হাফ বসান আর x এর ভ্যালু যদি -2/3 বসান, দেখেন এই যে এখানে বসায় দেখেন, এই যে এই সাইডে বসায় দেখেন, কোন সাইডে বসায় দেখবেন, এই সাইডে বসায় দেখেন যে আপনি একদম সরাসরি এই যে 1 নাম্বার পাচ্ছেন,
তাহলে আমার 1 নম্বরে সামই তো বের করতে বলছে, তাহলে আমি যদি এই রাইট সাইডে এটা পাওয়া যায় তাহলে রাইট সাইড সমানই কিন্তু এইটা, তাহলে আর কিছু না, আমি যদি শুধুমাত্র এখানে এইটুকু বসাই ফেলতে পারি, এইটুকুর সাম নির্ণয় করতে পারি, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা এখন আমাদের সামটা হবে একদম সহজ। সামটা কি? সামটা হবে সাম সমান হচ্ছে, বা সামেশন লিখতে পারেন 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, কিন্তু এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু -2/3, এর পাওয়ার হচ্ছে এন, এন এর ভ্যালু আবার কত বলছে? এন এর ভ্যালু হচ্ছে -1/2। ওকে, ঠিক আছে। এটাকে যদি আমরা সুন্দর করে করি তাহলে যেটা আসবে 1/3 ওভার -1/2। এই দেখছেন কত সুন্দর অ্যান্সার। আমি আগে বুঝাতে চাই, এবার আপনাকে তো অনেক সময় দিয়ে বুঝাইছি যে কেন এরকম পদ্ধতি হবে। সহজ কথা হচ্ছে আমরা এই 1 এর সাথে 1 কে 2 এর সাথে কম্পেয়ার করে আমরা হচ্ছে n আর x এর মানটা বের করে ফেলি, তারপরে হচ্ছে আমরা সামেশনটা এই যে এখানে বসাই দেই, এই যে 1 নং। কেন বসাই দেই? কারণ এই দেখেন এইটার ব্যাখ্যা করেছি যে রাইটস আমরা যদি n আর x এর ভ্যালুটা বসাই, দেখি রাইট সাইডের সাথে আমাদের এই যে এটা মিলে যায়, যেটা আমাকে দিয়েছে। মিলে গেলে আমাদের যেহেতু এইটা আর এইটা সমান, তাহলে আমরা বাম সাইডে বসাই দেব, সামেশন পেয়ে দেব। এটা হচ্ছে দ্বিপদী ধারা। বুঝতে পারছি কিনা? আরেকটা ম্যাথ দেখলে হয়তো আমরা একটু বুঝতে পারি। আরেকটা ম্যাথ দেখলে, ম্যাথ 2 এটা থাকতে পারে। এটা কিন্তু তাড়াতাড়ি করা যায়। তাহলে আমরা কি করব? আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। 1/4। এবার এটাও বুঝাবো। 1/3 4/8 1/3/5। ওকে, 4 8 12 প্লাস ডট ডট ডট। ওকে, আমরা কি করব বলছিলাম? প্রথম কথা, ওই যে 1 নং এর সাথে কম্পেয়ার করব। 1 নং, এই যে 1 নং টুকরে আছে, আর না লিখি। সহজ কথা, 1 আর 1 তো সমানই হয়েছে, তাহলে আর কম্পেয়ার করব কি? nx সমান সমান এটা, আর এটা সমান এটা, এটা লিখে ফেলবো। তাহলে লিখি nx, ধরি এগুলা লিখে ফেলতে হবে। হ্যাঁ, ধরি nx, এগুলা কিন্তু তাড়াতাড়ি করা যায়, 1 মিনিটের মধ্যে করা যায়। আপনাকে এখন বুঝাচ্ছি দেখা তো বেশি সময় লাগছে, আর এছাড়া আমি ক্যালকুলেশনে দুর্বল, এই কারণে। 1 নং। এরপরে কি করব বলছিলাম? এরপরে যে কাজটা, যে n-1 এগুলো কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে বাই 2 ফ্যাক্টরিয়াল। সেটা হচ্ছে x স্কয়ার, এটা ইকুয়ালস টু কত পাইছি? 1348। এখন একটা কথা আছে, সেই কথাটা কি? কথাটা হচ্ছে আমি কিন্তু প্রথমেই দেখাইতে চাইছিলাম, বলতে চাইছিলাম, কিন্তু আমার মনে নাই, আমার একটু অসুস্থ, ঠান্ডার কারণে আমার মনোযোগ ধরে রাখতে পারছি না। এই যে প্রথম টার্মটা 1, এরপরে দেখেন, এরপর লব এবং হরের রেটটা আস্তে আস্তে বাড়তেছে এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত। সুতরাং এটা আমরা দ্বিপদী ধারা ধরবো, এবং দ্বিপদী ধারার নিয়ম হচ্ছে কিভাবে করব? কম্পেয়ার করে ফেললাম। nx এর মান যেহেতু বের করা আছে এখানে, nx এর মান যেহেতু বের করা আছে, সুতরাং আমাকে এই nx এর ভ্যালুটা শুধু এখন ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করব? আমরা পরবর্তীতে ব্যবহার করব, এই যে এইটাতে ব্যবহার করব। তাহলে এটাকে এখন আমরা সুন্দর করে nx এর আকারে সাজিয়ে লিখব। একটু লিখতে চাই, এখানে লিখতে পারি nx একদম আগের অঙ্কের মতো। nx, এখানে x, এখানে 2 ফ্যাক্টরিয়াল, এখানে 1/3 4/8। এখন যদি আপনি বসাই দেন, এখান থেকে ক্যালকুলেশন করবেন, x সমান আবারও পাবেন, x সমান পাবেন এবার x সমান পাবেন -1/2 ক্যালকুলেশন করলে। আচ্ছা, আর n, তাহলে এখানে n এর মান বসাইয়ে পাই, এই যে এখানে n সমান কত পাবো তাহলে? n, ওকে, এটাকে একটু সরাই নেই, না হলে আমি আবার বুঝাইতে পারবো না। এখানে নেই। হ্যাঁ, এবার বলেন আমরা x সমান কত নেব? n, x সমান হচ্ছে 1/4, তাহলে n এর জায়গায় n থাকুক, x এর মান হচ্ছে -1/2, তাহলে এখানে 1/4, তাহলে n সমান হচ্ছে আবার -1/2। এবার একটা দেখেন, পরীক্ষা করতে চাই, এবার আবারও পরীক্ষা করতে চাই। এটা কিন্তু আপনার করা লাগবে না, আপনাকে ফিল করানোর জন্য বলতে চাচ্ছি। এখন দেখেন, আমরা যদি এই যে এখানে বসাইতাম, এই যে এটার রাইট সাইডে বসাইতাম, 2 নং এর রাইট সাইডে বসাইতাম, অনেক জায়গায় অন থাকতো, n এর জায়গায় হাফ, দেখেন রাইট সাইডে বসাইতেছি। হ্যাঁ, রাইট সাইডে বসাইতেছি, তাহলে অনেক জায়গায় 1, n এর জায়গায় হাফ, x এর জায়গায়ও হাফ, -1/2। ঠিক আছে, এরপর দ্বিতীয় টার্ম ছিল কি জানো বলেন তো? -1/2, তারপর হচ্ছে n-1, তারপর এখানে 2 ফ্যাক্টরিয়াল x স্কয়ার, x এর জায়গায় -1/2 হোল স্কয়ার। এইগুলা যদি এখন ক্যালকুলেশন করেন, দেখেন 1, এখানে পাবেন হচ্ছে 1/4, এখানে পাবেন দেখবেন অবশ্যই পাবেন 3 পাবেন 3, তারপর হচ্ছে করে দেখবেন যে 4 আর 8 পাচ্ছেন। তার মানে দেখেন এই যে রাইট সাইডটা, এই যে এটা কিন্তু কার সাথে মিলে গেল? এই যে আমাদের গিভেনের সাথে। দেখেন, বুঝতে পারছেন? আর এই দেখেন এই রাইট হ্যান্ড সাইডটা, এটা সমানই কিন্তু এইটা, এই বেটা। তাহলে আমরা এই জায়গায় বসাই দিব x আর n এর ভ্যালু, তাহলেই তো আমাদের এইটা আর এটা যেহেতু সমান, তাহলে সামটা পেয়ে যাই।
এটা হচ্ছে আমাদের টেকনিক। তাহলে সামটা কি হবে? সামটা হবে সহজ কথা, সামটা হবে যেটা সাম, এটা সমান হবে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা হবে, এরপর এখানে বসাই দেন 1, এক্স এর ভ্যালু মাইনাস হাফ, এন এর ভ্যালু মাইনাস হাফ, এখান থেকে আমরা পাই হচ্ছে হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এই অঙ্কগুলো আসতে পারে, কারণ এই অঙ্কগুলো দেখেন খুব সহজে করা যায় সামেশনটা।